বন্ধুরা, আপনারা কি জানেন পোস্টমর্টেম শুধুমাত্র দিনের বেলায় কেন করা হয়, রাত্রি বেলায় কেন করা হয় না? অথবা মানব শরীরের কোন অঙ্গটি অন্ধকার হলেই বড় হয়ে যায়? ভাবতে বসে গেলেন তো? ঠিক আছে, এবার এটা বলুন তো, সোনায় জং কেন লাগে না, যদিও সোনাও লোহার মতোই একটি ধাতু? বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর না জানা থাকলে রেডি হয়ে যান প্লেয়ারের এই সফরটিতে উত্তরগুলি জানার জন্য। ফ্যাক্ট নাম্বার 1। বন্ধুরা, আপনারা দেখে থাকবেন বা শুনে থাকবেন কিছু কিছু কেসে মৃত্যুর পর লাশের পোস্টমর্টেম করা হয়ে থাকে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য। কিন্তু এই পোস্টমর্টেম শুধুমাত্র দিনের বেলায় কেন করা হয়ে থাকে, রাত্রে নয়? এটা কেন হয়? এর জবাব মেডিকেল সায়েন্সের কাছে আছে। মেডিকেল সায়েন্সের মতে টিউব, সিএফএল, এলইডি এর মতো আর্টিফিশিয়াল লাইট ইন্টারনাল বডি পার্টের কালার সঠিকভাবে দেখা যায় না, যে কারণে অ্যানালিসিসের তথ্য মিস হয়ে যাওয়ার রিস্ক থেকে যায়। আর এই জন্যই পোস্টমর্টেম দিনের বেলাতেই করা হয়ে থাকে, রাত্রে নয়। ফ্যাক্ট নাম্বার 2। আমি যদি আপনাদের বলি আপনার শরীরের একটি অঙ্গ আছে যেটি অন্ধকার হবার সাথে সাথে বড় হয়ে যায়, আপনি হয়তো বলবেন আমি মজা করছি। মজা করছি না, এটা একদমই সত্যি যে আমাদের চোখের মণি অন্ধকার হবার সাথে সাথে বড় হয়ে যায়। দিনের আলোতে চোখের মণি ছোট থাকে, কিন্তু রাতের অন্ধকার নেমে আসতেই সে তার ফটোসিনথেসিসের কারণে নিজের সাইজ বাড়িয়ে নেয়। এটা আপনার চোখে কতটা লাইট এন্টার করছে তা রেগুলেট করার জন্য ছোট বা বড় হয়। শোবার সময় বন্ধ চোখে লাইট যাতে না পৌঁছায় সেই জন্যই সে তার সাইজ বাড়িয়ে নেয়। ফ্যাক্ট নাম্বার 3। কখনো কি ভেবে দেখেছেন যদি একটি ফ্রিজকে দরজা খুলে কোনো বন্ধ ঘরে রেখে দেওয়া হয়, তাহলে ওই ঘরটাও কি ফ্রিজের ঠান্ডায় ঠান্ডা হয়ে যাবে? অর্থাৎ এটা কি এসির মতো কাজ করবে? আমরা হয়তো এই ধরনের এক্সপেরিমেন্ট কখনোই করিনি, কিন্তু সায়েন্সের মতে এর উত্তর হবে অবশ্যই না। ল অফ থার্মোডাইনামিকের মতে উত্তাপ সবসময় সর্বোচ্চ থেকে সর্বনিম্নের দিকে যায়। যখন আমরা কোনো জিনিস ফ্রিজের মধ্যে রাখি তখন তার তাপমাত্রা বেশি থাকে। ফ্রিজের ঠান্ডা এই উত্তাপকে বাইরে বের করে দেয়, আর তার জন্য ফ্রিজের কম্প্রেসার গরম হয়ে যায়, আর সেই তাপমাত্রা সে ফ্রিজের বাইরে বের করে দেয়। এই গরমটা ঘরের মধ্যেই থেকে যাবে এবং ঘর বন্ধ থাকলে সেটা বাইরে বেরোতে পারবে না, আর তাই তাপমাত্রা যেমনকার তেমনই থেকে যাবে, কোনো রকম পরিবর্তন ছাড়াই। ফ্যাক্ট নাম্বার 4। এসি কিনতে গিয়ে দোকানদারের মুখে আপনি অবশ্যই শুনে থাকবেন আপনি কত টনের এসি চান। 1.5 টনের এসি, 2 টনের এসি আমরা অনেকেই শুনেছি। কিন্তু বন্ধুরা, এসিতে টন মানে যদি আপনি এসির ওজন মনে করে থাকেন তাহলে ভুল করছেন। এসিতে টন মানে তার ওজন না, তার কুলিং ক্যাপাসিটিকে বোঝায়। অর্থাৎ একটি ঘরে 1 টন বরফ থাকলে যতটা ঠান্ডা হয় ততটা ঠান্ডা একটি 1 টনের এসিও দিতে পারবে। ঠিক একইভাবে 2 টন বা 3 টনের বরফ যতটা ঠান্ডা করবে একটি ঘরকে, তা একটি 2 টন বা 3 টনের এসিও দিতে পারবে। নতুন কিছু শিখলেন, তাই না? তাহলে একটা লাইক তো অবশ্যই হয়ে যাক। ফ্যাক্ট নাম্বার 5। হাই তো আমরা সবাই তুলি। হাই তোলা একটা সাধারণ ঘটনা, শুধুমাত্র মানুষই না, অন্য সব প্রাণীরাও এটা করে থাকে। কিন্তু এই হাই কেন আসে কখনো কি ভেবে দেখেছেন? হাই আমাদের তখনই আসে যখন আমরা ঘুমোতে যাই বা ঘুম থেকে উঠি, অথবা কোনো কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু হয়তো আমরা অনেকেই জানি না হাই তোলা শরীরের মেটাবলিজমের ক্ষেত্রে কতটা লাভজনক। ফাদার অব মেডিসিন হিপোক্রেটিস বলেছেন, যখন আমরা হাই তুলি তখন ফুসফুসের মধ্যে জমে থাকা দূষিত হাওয়া শরীরের বাইরে বেরিয়ে যায়। কিছু রিসার্চ থেকে জানা গেছে হাই তুললে ব্লাড ফ্লো বেড়ে যায়, হার্টবিট কন্ট্রোলে থাকে, আর রক্তে অক্সিজেনের পরিমাণও বেড়ে যায়। ফ্যাক্ট নাম্বার 6। বন্ধুরা, সোনাকে আমরা হলুদ ধাতু বলে থাকি, যা সরাসরি সৌভাগ্য এবং আভিজাত্যের প্রতীক। কিন্তু বলুন তো, সোনা লোহার মতোই এক প্রকার ধাতু হওয়া সত্ত্বেও এতে জং কেন লাগে না? সাধারণত ধাতুতে জং লাগার কারণ হলো বাতাসে জলীয় বাষ্প এবং অক্সিজেনের উপস্থিতি। কোনো ধাতু জলীয় বাষ্প এবং অক্সিজেনের সংস্পর্শে আসার সাথে সাথে ধাতুটির উপরিভাগে অক্সাইড, কার্বনেট, সালফেট এবং সালফাইডের পারদ জমতে থাকে, যাকে আমরা ক্রোজেন বলে থাকি। উদাহরণস্বরূপ যেমন লোহাতে জং ধরা, রূপোর রং কালো হয়ে যাওয়া, আর কপার বা পিতলের উপর হলুদ রঙের আস্তরণ পড়া ইত্যাদি
ক্রোজেনের উদাহরণ। কিন্তু সোনাই একমাত্র ধাতু যেটি কেমিক্যালি ডিঅ্যাক্টিভেটেড, মানে অক্সিজেন এবং জলীয় বাষ্পের সাথে কোনো রকম রিয়াকশন করে না, তাই সোনায় জং ধরে না। এবং একই কারণে সোনাকে এক্সট্রাক্ট করার পর কোনো রকম প্রসেস করার প্রয়োজন হয় না। সোনা প্রাকৃতিক দিক থেকেই পিওর ফর্মই পাওয়া যায়। তো বন্ধুরা, আজ আমরা এখানেই শেষ করছি প্লেয়ারের সফরটি। আশা করছি নতুন কিছু তথ্য শিখতে পারলেন। খুব শীঘ্রই আমরা আরও কিছু নতুন তথ্য নিয়ে হাজির হব নতুন একটি সফরে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।